Assalamu alaikum friends, hope you are well. It will be our third video in this series of academic writing. Our first two videos on this topic went very well, and really it's very interesting, important topic to discuss here. So, how to write an abstract that gets accepted. So let's be ready. অ্যাবস্ট্রাক্টের উপরেই নির্ভর করে আপনার সম্পূর্ণ রিসার্চ তৈরি হয়। কোনো একটা রিডার হোক, কোনো একটা প্রফেসর হোক, কিংবা যে কোনো একটা অবজারভার হোক, অ্যাট ফার্স্ট আপনার অ্যাবস্ট্রাক্টের উপরেই লক্ষ্য করে বলে দেয় যে আপনার পুরো রিসার্চটা কীরকম হবে। আপনি যে কোনো সিএফপি কল ফর পেপারে দেখতে পারেন, যে কোনো রিসার্চ প্রপোজালে কিংবা যে কোনো কনফারেন্সের ক্ষেত্রে দেখতে পারেন, সর্বপ্রথম ওরা চায় অ্যাবস্ট্রাক্ট। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি দেখতে পারেন 53rd OCIES কনফারেন্স একটা চালাচ্ছে তারা, যেখানে এডুকেশন নলেজ পাওয়ার ইন দ্য এশিয়া প্যাসিফিক এই সম্পর্কে আলোচনা হবে, এবং ওশেনিয়া কম্পারেটিভ অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন সোসাইটি OCIES যা মানডে সেপ্টেম্বর 1-এর একটি অ্যাবস্ট্রাক্ট চাইছে। অর্থাৎ আপনি যদি এই প্রেজেন্টেশনে এই কনফারেন্সে যদি আপনার পেপার প্রেজেন্ট করতে চান, তো অ্যাট ফার্স্ট আপনাকে সেপ্টেম্বর 1-এর আগে আপনাকে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হবে। তাই আপনি ক্লিয়ার এখানে যে অ্যাবস্ট্রাক্ট কত ইম্পর্টেন্স, এই সম্পূর্ণ রিসার্চে আপনি যদি পার্টিসিপেট করার জন্য আপনাকে প্রয়োজন যে আপনার অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, এবং বিভিন্ন আপনার সেই টপিক হিসেবে আপনাকে সাজাতে হবে। তারপর আপনার অ্যাবস্ট্রাক্ট দেখে তারা রিপ্লাই করবে যে আপনার এই রিসার্চ টপিক প্রপোজালটা চলবে কিনা, তাদের কনফারেন্সের হিসাবে আছে কিনা। ইন দিস ওয়ে একটা অ্যাবস্ট্রাক্ট রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বুঝতে পারলেন আপনার অ্যাবস্ট্রাক্টের উপরে নির্ভর করছে আপনার পুরো প্রপোজাল, পুরো থিঙ্কিং, পুরো একটা কনফারেন্সে পার্টিসিপেশন হওয়ার সুযোগ। সিমিলারলি এখানে আপনি দেখতে পারেন থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পিস অ্যান্ড হারমোনি রিলিজিয়াস কনসার্ন, এটা চালাচ্ছে হায়দ্রাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ ইন কোলাবোরেশন উইথ হেনরি মার্টিন ইনস্টিটিউট। এরা দুজন এটা চালাচ্ছে। ওকে, এদের টপিক হচ্ছে পিস অ্যান্ড হারমোনি এই সম্পর্কে। তো আপনি এই কনফারেন্সে যদি পার্টিসিপেট করতে চান, অফকোর্স যদি আপনার একাডেমিক্স ইন্টারেস্ট আসে, তো এরকম একটা টপিকে স্পেশালি ইসলামিক স্টাডিজের সঙ্গে যদি আপনার কানেকশন আসে, তো এরকম টপিকে অবশ্যই পার্টিসিপেট করবেন। এরকম যেহেতু একটা কনফারেন্সে পার্টিসিপেট করা, পেপার প্রেজেন্টেশন করা আপনার একাডেমিক লাইফে বড় একটা এফেক্ট আনে। তো আপনি এখানেও ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট দে অলসো ওয়ান্টস অ্যাবস্ট্রাক্ট বিফোর 31st August, এবং আপনি অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার পর তারা এটাকে অ্যানালাইজ করবে, প্যানেলে ডিসকাস করবে, এবং আপনাকে আবার ইনফর্ম করবে 2 সেপ্টেম্বরের মধ্যে যে আপনার অ্যাবস্ট্রাক্টটি অ্যাকসেপ্ট হয়েছে কি না। তো অ্যাকসেপ্ট কিরকম ভাবে হবে সেই নিয়ে আজ আমরা আজকের ভিডিওতে ডিসকাস করবো। আর একটা এক্সাম্পল দেখতে পারেন, ব্যাকওয়ার্ড টেক্সট অ্যান্ড জাঙ্কিয়ার্ড এপিস্টেমস, খুব সুন্দর পোস্ট কলোনিয়াল পোস্ট মডার্নিজমের টপিক। এগুলো একাডেমিক ইন্টারেস্ট থাকলে খুব মজার টপিক, এগুলো আপনারা করতে পারেন। আইআইটি গুয়াহাটিতে কনফারেন্সটি চলছে এবং এই সমস্ত গেস্টরা আসবে, খুব বড় বড় ব্যাপার আসে। তাই এতে যদি আপনি পার্টিসিপেট করতে চান, এটা একটু সময় বেশি আছে, সরি এটা অলরেডি হয়ে গেছে, তবুও এক্সাম্পলের জন্য আপনারা অবশ্যই দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। যে একটা অ্যাবস্ট্রাক্ট পাঠাতে হতো সঙ্গে একটা বায়ো 31 জুলাইয়ের আগে। ওকে, তো ইন দিস ওয়ে আমি এটা বলবার চেষ্টা করছি যে একটা অ্যাবস্ট্রাক্ট কতটা ইম্পর্টেন্ট। আপনি কোনো কনফারেন্সে পেপার প্রেজেন্টেশন করতে চাইছেন, কিংবা কারো রিসার্চ করতে চাইছেন, কোনো একটা ডিসার্টেশন লিখতে চাইছেন, থিসিস লিখতে চাইছেন, তো সর্বপ্রথম আপনাকে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। তাই আপনার অ্যাবস্ট্রাক্টের উপরে ডিপেন্ড করে গড়ে ওঠে এন্টায়ার থিসিস। সো এই টপিকটা ভালো করে দেখুন, এবং নেক্সট আপনিও লিখবার চেষ্টা করুন। যে কোনো এটা তো হবে না, এর আগে যে দুটো দেখালাম ওই দুটোতে আপনিও লিখে পার্টিসিপেট হওয়ার চেষ্টা করুন, পার্টিসিপেট করার চেষ্টা করুন। তাহলে আপনি একাডেমিক এক্সপোজার পেলে আগামীতেও ভালো লাগবে এবং ইন্টারেস্ট পাবেন, তো নেক্সট খুব চাইবেন। নাও ইট ইজ ভেরি ক্লিয়ার যে অ্যাবস্ট্রাক্ট একটি কত গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো রিসার্চের ক্ষেত্রে। এটার উপরে নির্ভর করে আপনার সম্পূর্ণ রিসার্চ প্রপোজাল অ্যাকসেপ্ট হতে পারে কিংবা রিজেক্ট হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি ভালো অ্যাবস্ট্রাক্ট কিভাবে লেখা যায় তা নিয়ে জেনে নিন। ওকে, so let's enter. Okay, so how to write an abstract that gets accepted? So let's start. তার প্রথমে আমি একটা ডিসক্লেইমার হিসেবে আপনাদের বলতে চাই যে অ্যাবস্ট্রাক্ট রাইটিং জেনারেলি রাইটিং ইনক্লুডিং অ্যাবস্ট্রাক্ট রাইটিং ইজ অলসো অ্যান আর্ট। ওকে, তাই আর্টের কোনো স্পেসিফিক ফরম্যাট হয় না। তারপর মানুষ নিজের হিসেবে নিজের কনভিনিয়েন্স, কমফোর্ট এবং
রিকোয়ারমেন্টস হিসাবে পরিবর্তন করতে থাকে। আমি যেটা এখন বলবো সেটি একটি ফর্মাল ফরম্যাট মাত্র, বাট টাইম এবং টাইম স্পেসিফিক এটা চেঞ্জ হতে পারে এবং আপনি আপনার নিজের সুবিধা, নিজের ফিল্ড রিকোয়ারমেন্ট অনুসারে পরিবর্তন করতে পারেন। ওকে, তাই একটা ডিসক্লেইমার হিসেবে এটাও বলে রেখে দিলাম। তো সর্বপ্রথম একটা যখন ভালো অ্যাবস্ট্রাক্ট তৈরি করার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন, তো সর্বপ্রথম আপনার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে টাইটেলটা আপনার ঠিক মতন সাজিয়ে রাখা, এবং টাইটেল এমন হওয়া উচিত যা প্রথম দেখাতেই যে কোনো রিডার কিংবা অবজারভারকে অ্যাট্রাক্ট করতে পারে। তাই অ্যাট ফার্স্ট ইয়োর টাইটেল শুড বি এঙ্গেজিং, বাট প্রফেশনাল। অবশ্যই আকর্ষক হতে হবে কিন্তু প্রফেশনাল রূপে, কোনো জোক ইমোশনাল এরকম রূপে যাতে না হয়, যাতে তা অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারে। এবং প্রফেশনাল কীভাবে হবে, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা ছাড়তে হবে, ক্ল্যারিটি অবশ্যই থাকা উচিত এবং নোবেলটিও পাওয়া যায়, যাতে যেরকম পুরো থিসিসের একটা মূল সারাংশ হয় অ্যাবস্ট্রাক্ট, ওরকম অ্যাবস্ট্রাক্টের মূল সারাংশ হচ্ছে আপনার টাইটেল। তাই টাইটেলটা দেখেই যাতে বোঝা যায় এতে কিছু নতুনত্ব পাওয়া যাবে, একদম ক্লিয়ার কাট হওয়া উচিত, কনসাইজ হতে হবে। কনসাইজ বলতে গেলে বোঝায় গিভিং এ লোট অফ ইনফরমেশন ক্লিয়ারলি ইন এ ফিউ ওয়ার্ডস। আপনার ইনফরমেশন সব পাওয়া যাবে কিন্তু কি অল্প মাত্র শব্দের মাধ্যমে, পুরো ব্যাখ্যা করারও প্রয়োজন নেই, ব্রিফ বাট কম্প্রিহেন্সিভ হবে। এটা একটি টাইটেলের বৈশিষ্ট্য। এবং আগেও বলেছি টাইটেল লেখার ক্ষেত্রে সবসময় 15 থেকে 20টি কিংবা 10 থেকে 20টি শব্দের মধ্যে লেখা উচিত, ওর থেকে বেশিও নয় এবং 5টি 6টির মধ্যে এরকম কমেও নয়, যাতে একটি একাডেমিক মনে হয়, প্রফেশনাল মনে হয় এবং এঙ্গেজিংও থাকে। স্পেসিফিক এবং ডিসক্রিপটিভ তার আরেকটি গুণ হচ্ছে, স্পেসিফিক এবং ডিসক্রিপটিভ বলতে গেলে বোঝাচ্ছে আপনার পুরো মেন টপিকের ক্লিয়ার আইডিয়া যাতে টাইটেল থেকেই পাওয়া যায়। হ্যাঁ, আপনার কি স্কোপ এবং কি আপনি রিসার্চ করতে চাইছেন, রিডার্সরা যাতে বুঝতে পারে আপনার টাইটেল দেখেই হোয়াট ইউর পেপার ইজ অ্যাবাউট। যেরকম উদাহরণ, পোয়েটিক্স অফ রেসিস্ট্যান্স ইন 20th সেঞ্চুরি কলোনিয়াল বেঙ্গল অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি অন নতুনের গান অফ কাজী নজরুল ইসলাম। পর দ্বিতীয় জরুরি বিষয় হচ্ছে ইম্পর্টেন্স। অনেক অ্যাবস্ট্রাক্টে আপনারা দেখবেন ডাইরেক্টলি রিসার্চ কোশ্চেনের সঙ্গে শুরু হচ্ছে, অবশ্যই সেটাও একটা ভ্যালিড ওয়ে, কিন্তু তারও পূর্বে যদি একটা শর্ট ইন্ট্রোডাকশনের মতন ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়, তো দ্যাট উইল বি মোর বেটার, দ্যাট উইল বি মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড ইনফরমেটিভ টু আদার রিডার্স। দ্যাটস ওয়াই ইম্পর্টেন্স, এবং অবশ্যই তাদের রিসার্চ কোশ্চেন থেকে যাবে। হ্যাঁ, এবং আপনার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম এবং রিসার্চ কোশ্চেনটা ক্লিয়ারলি এক্সপ্রেস হবে, একটা ব্যাকগ্রাউন্ডও হবে। এটাও একটা দেওয়া ভালো। এবং স্পেশালি যখন পিএইচডি এবং পোস্ট ডক্টরাল রিসার্চ হয় তখন ডাইরেক্টলি রিসার্চ কোশ্চেন দিয়েই শুরু হয় বেশিরভাগ। তারপর জেনারেলি যখন পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্টসদের ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করা ভালো, অর্থাৎ সেটা একটা যাতে এই রিসার্চের ইম্পর্টেন্সটা বোঝা হয়। যেরকম আমার রিসার্চটা এরকম ছিল, ইন রিসার্চিং দ্য পোয়েটিক্স অফ রেসিস্টেন্স ইন বেঙ্গলি কলোনিয়াল স্টাডি colonial society during the 20th century, Qazi Nazrul Islam, the rebel poet, is unquestionably one of the great leaders of his creative and forward-thinking literary anti-colonial strategy. তো এই সেন্টেন্সটার মাধ্যমে একটা কলোনিয়াল অ্যান্টি কলোনিয়াল স্ট্র্যাটেজি হিসেবে পোয়েটিক্স অফ রেসিস্টেন্সকে প্রেজেন্ট করছি, যেখানে কাজী নজরুল ইসলামের স্থানও অবশ্যই অনস্বীকার্য। তারপর যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিসার্চ গ্যাপ। ফার্স্ট এক দুটা সেন্টেন্সেরই যাতে রিডার্স বুঝে যায় আপনার অ্যাবস্ট্রাক্ট করে যে আপনি কোন রিসার্চ গ্যাপকে ফিল করতে যাচ্ছেন। ওকে, আপনার রিসার্চ কোশ্চেন কোন রিসার্চ কোশ্চেনের জবাব দিতে যাচ্ছেন, ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট টু মেনশন, বিকজ এই রিসার্চ গ্যাপের মাধ্যমে আপনার রিডার্স বুঝতে পারবে আপনার নতুন রিসার্চ কি আনতে চাইছেন। এবং এখানে আমি একটা আরও ক্লিয়ার করতে চাই যে রিসার্চ গ্যাপ এবং রিসার্চ কোশ্চেন আর টু অ্যাকচুয়ালি ডিফারেন্ট থিংস। রিসার্চ গ্যাপ একটি ব্রড এরিয়া, আপনি যখন এক্সিস্টিং লিটারেচার স্টাডি করলেন ওখানে কোনো একটা গ্যাপ পাওয়া গেল, এই যে দেখছেন এই বিষয়ে স্টাডি হয়নি, রিসার্চ হয়নি, ওটা হচ্ছে রিসার্চ গ্যাপ। এবং ওরও মধ্যে আরও ন্যারো ডাউন করে যখন আপনি স্পেসিফিক কোশ্চেনে আসছেন সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। তো একই টার্মসে ইউজ হলেও তাদের মধ্যে ডিফারেন্স আছে। তো প্রথমে রিসার্চ গ্যাপ আসবে, তারপরে রিসার্চ কোশ্চেন আসবে, এবং দুটোকে আলাদা আলাদা স্পেসিফাই করার প্রয়োজন নেই অফকোর্স। তো রিসার্চ কোশ্চেনে কী হবে, আপনি বলতে চাইছেন হয়তো এক্সিস্টিং নলেজে এটা ফ্যাক্ট এখন পর্যন্ত এক্সপ্লোর করা হয়নি, কিংবা যা আছে তার কোনো অ্যান্টিথেসিস নিয়ে আসতে চান, কিংবা এখন পর্যন্ত কিছু আছে কিন্তু এটা যথেষ্ট নয়, এরকম একটা ইন্টারেস্ট জায়গায়, এই জিনিসটা ইন্টারেস্ট জায়গায় এবং রিডার্সদের মধ্যে একটা এক্সপেকটেশনও তৈরি করে, অনুরূপ একটা স্পার্ক হিসেবে এটা কাজ করে। তাছাড়া আপনি যে কোনো রিসার্চ কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, আপনি নতুন ইনভেস্টিগেশন নিয়ে আসছেন, তার অরিজিনালিটি এবং নোভেলিটিও এর মাধ্যমে প্রকাশ পায়। ওকে, অনুরূপ এই জিনিসটারও
খবর পাওয়া যায় রিসার্চ কোশ্চেনের স্টেটমেন্ট থেকে যে এই জিনিসটা এখন পর্যন্ত অ্যাড্রেস হয়নি এবং আপনি সেটাকে সলভ করতে চাইছেন এবং আপনার স্টাডির প্রয়োজনীয়তা কি তা জাস্টিফাই করে। ফর এক্সাম্পল আপনি দেখতে পারেন, ডিসপাইট বিং মোস্ট নোন ফর হিজ 1922 মাস্টারওয়ার্ক বিদ্রোহী, নজরুল মেনটেন্ড এ সিমিলার প্যাটার্ন অফ রেসিস্টেন্স ইন হিজ আদার ওয়ার্কস অ্যাজ ওয়েল। আমি এখানে একটা রিসার্চ গ্যাপ প্রেজেন্ট করছি যে শুধু কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় শুধু বিদ্রোহিতা আছে তা নয়, ওর অন্যান্য সাহিত্যিক কাজেও আমরা একই প্যাটার্ন দেখতে পাই যে তিনি বিদ্রোহিতা কিরকমভাবে, বিরোধিতা কিরকমভাবে প্রকাশ করেছেন। ওকে, নেক্সট উই উইল প্রসিড টু অবজেক্টিভ। অবশ্যই এটাও স্পেসিফিক্যালি ক্লিয়ারলি প্রেজেন্ট করা অবশ্যই জরুরি অ্যাবস্ট্রাক্টে, যাতে আপনার অ্যাবস্ট্রাক্টটা অ্যাকসেপ্ট হয় এবং রিজেক্ট না হয়। অবজেক্টিভ বলতে গেলে কি বোঝায়, হ্যাঁ আপনার স্টাডি কি পূরণ করতে চাইছে সেটাই হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, রিসার্চ কোশ্চেনটা পূরণ করতে চাইছে, রিসার্চ কোশ্চেনটা ক্লিয়ারলি যখন এর আগে স্টেটমেন্ট হয়ে গেল, এবার আপনি নতুন কিছু আনতে চাইছেন, ওইটাই হচ্ছে আপনার অবজেক্টিভ। ওকে, অবজেক্টিভ লেখার ক্ষেত্রে একটা রুল আছে, মানে ওটা ফলো করা হয় স্মার্ট রুল, অর্থাৎ আপনার অবজেক্টিভ স্পেসিফিক হবে, এইরকম ব্লা ব্লা বললে চলবে না, একদম ইন টার্মস আপনাকে ক্লিয়ারলি বলতে হবে এটা আপনার অবজেক্টিভ, এটা আপনি ইনভেস্টিগেট করতে চাইছেন। অনুরূপ মেজারেবল হবে, অর্থাৎ মানুষ যে রিডার জানতে পারবে কতটা পরিমাপযোগ্য, এইরকম আকাশে বাতাসের কিছু জিনিস নয়। ওকে, অনুরূপ অ্যাচিভেবল, রেলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড হবে অফকোর্স, আপনার পার্টিকুলার গোলস এবং এই অনুসারেই আপনার পুরো রিসার্চ রাইটিং আগামীতে যাবে। এক্সাম্পল হিসেবে দেখতে পারেন, উইথ দিস ভিউ পয়েন্ট দ্য প্রেজেন্ট রিসার্চ tries to observe those motives and intricacies of resistance with a close and thorough study of poets other wonder নতুনের গান, also known as the Song of Youth and National March Song of Bangladesh। তো আমি নতুনের গান এই সঙ্গীতের মধ্যে কি কি মোটিভস এন্ড ইন্ট্রিকেসিস অফ রেসিস্টেন্স আছে তা ক্লোজলি অ্যানালাইজ করতে চাই। দিস ইজ মাই অবজেক্টিভ ইন দিস রিসার্চ। ওকে, নেক্সট মেথোডোলজি, অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট টু মেনশন ইন ইউর অ্যাবস্ট্রাক্ট, যাতে আপনার রিসার্চ কীরকমভাবে কোন পদ্ধতি সাইন্টিফিক মেথডের মাধ্যমে যাবে, এদিক ওদিক ডাইভার্ট না হয়, তাই মেথোডোলজি অবলম্বন করা অবশ্যই জরুরি। এবং আপনার রিসার্চ যে সাইন্টিফিক, ভ্যালিড এবং রিলায়েবল তার একটা প্রমাণ হচ্ছে আপনি একটা স্পেসিফিক মেথোডোলজি, অ্যাপ্রোচ এবং ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাইয়ের মাধ্যমে যাচ্ছেন। এবং অনেকেই এটা করে থাকে যে দেখবেন ডাইরেক্টলি কোয়ালিটেটিভ কিংবা কোয়ান্টিটেটিভ এরকম লিখে থাকে, দ্যাট ইজ নট নেসেসারি, বিকজ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো ব্রড এরিয়া, এর মধ্যে অনেক আলাদা আলাদা পদ্ধতি আছে, তা আপনি যদি বলেন তো অবশ্যই যারা জানে তারা বুঝে যাবে এটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ। ওকে, এবং কোয়ালিটেটিভ কি কোয়ান্টিটেটিভ কি ওটার জন্য আরও আলাদা স্পেসিফিক ভিডিও প্রয়োজন, ইনশাল্লাহ তৈরি করব। তো আপনার কোন সাইন্টিফিক অ্যাপ্রোচ বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন সেটা অবশ্যই বর্ণনা করা উচিত। তারপর কোন টেকনিক ব্যবহার করে আপনি ডাটা কালেক্ট করবেন, তা অ্যানালাইজ করবেন এবং ইন্টারপ্রেট করবেন আপনি নতুন পরিণতিতে আসার জন্য। হ্যাঁ, এই জিনিসটা জরুরি। ওকে, এবং রিসার্চ ভ্যালিড না রিলায়েবল, আপনার এই জিনিসটা জানা কিভাবে যায়, আপনার মেথোডোলজি অবলম্বন করেছেন কিনা তা দেখেই। যেরকম ফর এক্সাম্পল আমার রিসার্চে দেখতে পারেন, থ্রু দ্য অ্যানালাইসিস অফ ইটস poetics, structure and literary features and resistant themes within historical literary frameworks। তো আমি এখানে কি বলে দিয়েছি, অ্যানালাইসিস। অবশ্যই কেউ যদি জানে অ্যানালাইসিস কি, তাহলে সে বুঝে যাবে এটা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, এবং ফ্রেমওয়ার্ক আমি নিচ্ছি হিস্টোরিক্যাল এবং লিটারারি ফ্রেমওয়ার্কস। তো আমি অন্যদিকে জিওগ্রাফিক্যাল দিকে যাব না, আরও অন্যান্য প্রচুর অ্যাপ্রোচ হতে পারে, ফ্রেমওয়ার্ক হতে পারে, আমি সেদিকে যাব না। ওকে, তারপর মেন ইম্পর্টেন্ট জিনিস যা ব্যাখ্যা করা উচিত সেটা হচ্ছে ফাইন্ডিংস। একটাও হতে পারে, অনেক হতে পারে অবশ্যই, এবং যত সম্ভব যেরকম বললাম অবজেক্টিভে আপনি স্পেসিফিক করবেন, সেটাকে মেজারেবল করবেন, টাইম বাউন্ড করবেন এবং স্পেসিফিক করবেন অবশ্যই। তো এবং ফাইন্ডিংস বলতে গেলে কি, আপনার পুরো রিসার্চের যে রিজাল্ট বা আউটকাম সেটা হতে পারে এক্সিস্টিং নলেজে, সেটা অ্যাডিশন হতে পারে, কিংবা সাপোর্টে হতে পারে, কিংবা তার রেফিউটেশনে হতে পারে, কিংবা নতুন একটি নলেজ হতে পারে, কিংবা এদিক ওদিক মিলিয়ে তার সিনথেসিসও হতে পারে। ঠিক আছে, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস এগুলো আলাদা বিষয় চর্চা। এবং আমি যখন ওয়ার্কশপ চালাচ্ছিলাম তখন ছাত্রদের অনেক ডাউট ছিল যে অবজেক্টিভ এবং ফাইন্ডিংসের মধ্যে পার্থক্য কী। তো আমি যখন অবজেক্টিভ বলে দিলাম তো ফাইন্ডিংস বলার প্রয়োজন নেই, যেহেতু অবজেক্টিভ অনুসারেই ফাইন্ডিংস হবে না। অবজেক্টিভ এবং ফাইন্ডিংসের মধ্যে মেন তফাৎ হচ্ছে অবজেক্টিভ আপনার রিসার্চ স্টার্ট করার আগে সেট আপ হয় এবং ফাইন্ডিংস রিসার্চের পরেও হয়। তো আপনি অবজেক্টিভ এ রাখলেন, ফাইন্ডিংস কখনো বিও হতে পারে, সিও হতে পারে, অফকোর্স এও নাও হতে পারে, এও হতেও পারে। বোঝা গেল? ফর এক্সাম্পল আমি বললাম আমার রিসার্চ এর অবজেক্টিভ হচ্ছে কাজী নজরুল ইসলামের নতুনের গান কবিতাতে অনুরূপ বিরোধিতা আছে কিনা তা ব্যাখ্যা করা। এবং ফাইন্ডিংসে তা আমি যখন সব ডাটা অ্যানালাইসিস করে এলাম, তো অনুরূপ আছে বলেও আমার রেজাল্ট আসতে পারে, না অনুরূপ নাই, অর থেকে বেশি আছে কিংবা কম আছে, কিংবা নাই কিছু, এরকমও রেজাল্ট আসতে পারে।
তো বোঝা গেল অবজেক্টিভ এবং ফাইন্ডিংস এর মধ্যে পার্থক্য কি। ফাইন্ডিংস হচ্ছে আপনার রিসার্চ কমপ্লিট করার পর যে আউটকামটা আসছে সেটা। ওকে, নেক্সট একটা জরুরি বিষয় হচ্ছে ইমপ্লিকেশন। এটা অনেকে অ্যাড করে না, কিন্তু এটাও একটা খুব জরুরি, যেহেতু এই জিনিসটা আপনার রিসার্চের ইম্পর্টেন্স বলছে। প্রথমে যেরকম ইম্পর্টেন্স ছিল ওই টপিকটার ইম্পর্টেন্স, তারপর আপনার যে রেজাল্ট আসলো ওই রেজাল্টের ইম্পর্টেন্স কি, এর সিগনিফিকেন্স এবং পোটেনশিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে আগামী স্টাডিতে, তারপর এই রিসার্চটা কেন জরুরি এবং অন্যান্য থিওরি, প্র্যাকটিস কিংবা ফিউচার পলিসিকে কিরকম ভাবে এটা ইম্প্যাক্ট করে সেই জিনিসটা ব্যাখ্যা করা জরুরি শেষ দু লাইনে। ইমপ্লিকেশন অর্থাৎ এর প্র্যাকটিক্যাল হতে পারে, থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন হতে পারে। অনেক টপিক আছে যার প্র্যাকটিক্যাল কিছু রিলেশন নেই, কিন্তু থিওরিতে সে কি করে ইম্প্যাক্ট ফেলে। আবার অনেক জিনিস আছে যা প্র্যাকটিক্যাল লাইফে ইম্প্যাক্ট ফেলে। তো এইসব জিনিসও আপনার আলোচনা যদি করে রাখেন তো বেশি ভালো হয়। যেরকম আমার এইতে বলছি যে এই এই কবিতাটি আসলে এটা সঙ্গীত এবং কবিতাও আমি ডিসকাস করেছি খুব ভালোভাবে, আপনারা যদি পুরো পড়েন ওটা জানা যাবে। তো এর সিগনিফিকেন্স কি হচ্ছে মডার্ন সোসাইটিতে ইউথদের মধ্যে ওই সংটি এখন পর্যন্ত ওইরকম বিরোধিতা তৈরি করতে পারে, যেরকম কলোনিয়াল হিস্ট্রিতে করেছিল, লিবারেশন স্ট্রাগলসে করেছিল 1972, এবং বর্তমান সোসাইটিতেও এটি অনুরূপ প্রতিরোধ জাগাতে পারে। প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। আর একটা থাকে কিওয়ার্ড, যা আমি এখানে ব্যাখ্যা করিনি। কিওয়ার্ড মানে আপনার মেন যেসব টার্মস আছে ওগুলো ব্যাখ্যা করা 5টা থেকে 6টা জরুরি। এই প্যাটার্নটা আপনারা ফলো করে আসেন, টাইটেল, তারপর ইম্পর্টেন্স, রিসার্চ গ্যাপ, অবজেক্টিভ, মেথডোলজি, ফাইন্ডিংস, ইমপ্লিকেশন এবং কিওয়ার্ডস। হ্যাঁ, আবার বলে দিই, তবে এটাই যে ফলো করতে হবে তা নয়, অবশ্যই আপনার কনভিনিয়েন্স এবং আপনার কমফোর্ট, আপনার রিসার্চ রিকোয়ারমেন্টস হিসেবে আপনি পরিবর্তন করতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনি যখন নেক্সট অ্যাবস্ট্রাক্ট তৈরি করছেন অবশ্যই এই প্যাটার্নটা ফলো করবার চেষ্টা করবেন, এবং এইরকম অনুসারে যাতে আপনার অ্যাবস্ট্রাক্টে কন্টেন্ট থাকে। তো অবশ্যই যে অবজারভার প্যানেল থাকবে অ্যাকসেপ্ট করবে, রিজেক্ট করতে বাধ্য হবে না। এবং এটা অবশ্যই জরুরি নয় যে অবশ্যই অ্যাকসেপ্ট করবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি না, যেহেতু কন্টেন্ট, থটস, আপনার যে রিসার্চ কোশ্চেন, আপনার ফাইন্ডিংস এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো শুধু ল্যাঙ্গুয়েজ নয়, স্ট্রাকচার নয়, তার কন্টেন্ট কি, ম্যাটার কি, সেটা অবশ্যই লক্ষণীয়। এবং আবার বলে দিই, জরুরি নয় যে আপনি এই প্যাটার্নে আনেন, আপনার কনভিনিয়েন্স, এক্সপার্টাইজ এবং ফিল্ড রিকোয়ারমেন্ট হিসেবে আপনি আপনার রিসার্চ অবজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট সাজাতে পারেন। এবং আমার যেটা আমি দেখালাম সেটা এক একটা সেন্টেন্স হিসেবে আপনি হয়তো পড়েছিলেন, তাই একটু অকওয়ার্ড ফিল হবে হয়তো, কিংবা লিঙ্ক পাওয়া নাও যেতে পারে। এটা এরকম হিসেবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং ইম্পর্টেন্স, রিসার্চ গ্যাপ, অবজেক্টিভ, মেথডোলজি, ফাইন্ডিংস কিরকম ভাবে তৈরি হবে। এখানে একটু আমার হয়ে গেছে, মেথডোলজিটা ফাইন্ডিংসে যাতে আসবে, তারপর নিচে নামবে, পিপিটি সাজাতে গন্ডগোল হয়েছে, মিস্টেক হয়েছে। যাই হোক, এই জিনিসটা আপনি স্ক্রিনশট রেখে কি করতে পারেন। এটা একটা রিসার্চ স্টাডির উপর বেস করে আমি তৈরি করেছি, এবং আমার অ্যাবস্ট্রাক্ট অনুরূপ ছিল। এবং থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমি ভিডিওতে প্রথমে যে আপনাকে দেখালাম না অ্যাবস্ট্রাক্ট ডেডলাইন এরকম, এটার একটা সিএফপি আছে, কল ফর পেপার আছে, এখানে একটা প্রেজেন্টেশনের সুযোগ আছে, তারা আপনার কাছে অ্যাবস্ট্রাক্ট চাইছে। এইসব ইনফরমেশন আমি কোথা থেকে পাই, নেক্সট ভিডিওতে আমি তা নিয়ে আলোচনা করব। কিছু গ্রুপস লিঙ্কস আছে, আর অন্যান্য প্ল্যাটফর্ম আছে, আমি তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা তাতে জয়েন থাকবেন, এবং এইরকম সুযোগ যখনই হাতে আসবে অবশ্যই একটা ভালো অ্যাবস্ট্রাক্ট লিখে আপনি প্রেজেন্টেশন করার সুযোগ পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।